আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ইসরায়েলের হামলায় হামাসের সামরিক শাখা প্রধান নিহত। সামরিক ফ্রন্টে ব্যর্থ হয়ে ইরানের অর্থনীতিতে আঘাত হানছে শত্রুরা, বললেন পেজিশকিয়ান। ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি। কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধিতা চীন ও পাকিস্তান। ভারতের 10 নাবিককে মুক্তি দিল ইরান। গাজায় 3000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার মধ্যপ্রাচ্য সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার মুসলিম সম্প্রদায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি ও ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ফিলিস্তিন, ইরাক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকার বিশাল জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসব দেশের মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহ, ময়দান ও মসজিদগুলোতে পরিবারের বয়স্ক সদস্যদের পাশাপাশি শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মসজিদ ও খোলা ময়দানে নামাজ আদায়ের পর ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দিচ্ছেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে বিশ্বজুড়ে মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে। ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ওহেদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। গাজা সিটিতে চালানো এক বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েলি কর্মকর্তারা জানান, গতকাল গাজা সিটির একটি এলাকায় চালানো হামলায় ওহেদ নিহত হন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস। হামাসের সাবেক গোয়েন্দা প্রধান মোহাম্মদ ওহেদ চলতি মাসের শুরুতে ইসরায়েলি হামলায় নিহত হওয়া ইজ্জুদ্দিন আল হাদ্দাদের স্থলাভিষিক্ত হয়ে কাসসাম ব্রিগেডের নেতৃত্ব গ্রহণ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, যদিও হামাস আনুষ্ঠানিকভাবে সেই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, গাজায় হামাসের সামরিক শাখার চতুর্থ শীর্ষ কমান্ডারকে গতকাল নির্মূল করা হয়েছে এবং তাকে তার সঙ্গীদের সঙ্গে নরকের গভীরে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী ওহেদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীও ওহেদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তারা দাবি করে, ওহেদ এবং তার সহযোগীদের গতিবিধি শনাক্ত করতে কয়েক মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানোর পর এই অভিযান পরিচালিত হয়। সামরিক ক্ষেত্রে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইরানের শত্রুরা এখন দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেছেন, বর্তমানে প্রধান যুদ্ধক্ষেত্র হলো অর্থনীতি এবং এই অর্থনৈতিক যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করছে বেসরকারি খাত। বুধবার তেহরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন্স অ্যান্ড এগ্রিকালচারে ব্যবসায়ী, বণিক এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। পেজিশকিয়ান বলেন, আজকের প্রধান মোকাবেলার ক্ষেত্র হলো অর্থনীতি ও মানুষের জীবিকা। এই অর্থনৈতিক যুদ্ধের মূল বোঝা বহন করছে ব্যবসায়ী, বণিক, উৎপাদন এবং বেসরকারি খাতের কর্মীরা। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর শত্রুরা এখন অর্থনৈতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তার ভাষায়, শত্রুরা চায় অর্থনৈতিক যুদ্ধের সম্মুখ সারিতে থাকা ব্যবসায়ী ও বণিকরা ক্ষয়ক্ষতির মুখে পড়ুক, কিন্তু সরকার বেসরকারি খাতকে হোঁচট খেতে দেবে না। ইরানের জাতীয় স্বার্থের বিষয়গুলো স্পষ্ট এবং বেসরকারি খাত শুধু সরকারের অংশীদার নয়, বরং জাতীয় শক্তির অন্যতম প্রধান ভিত্তি। আমাদের বিশ্বাস, বেসরকারি খাত যত বেশি সক্ষম, গতিশীল ও সক্রিয় হবে, দেশের অর্থনৈতিক ভিত্তি তত শক্তিশালী হবে এবং বিদেশি চাপ ও হুমকির বিরুদ্ধে জাতীয় সক্ষমতা বাড়বে।
ইরানের উপকূলকে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনীর উপর রাজনৈতিক প্রধান মোহাম্মদ আকবরজাদেহ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত। মোহাম্মদ আকবরজাদেহ বলেন, শত্রুর দুর্বলতার কারণে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত হয়ে আছে। ইরানের দীর্ঘ দক্ষিণ উপকূলের দুই প্রান্তের স্থানগুলোর নাম উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমরা চাবার থেকে মাহশাহর পর্যন্ত এলাকাকে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করব। কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে চীন ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জম্মু ও কাশ্মীর বিরোধ সহ সব অমীমাংসিত সমস্যার সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের উপর জোর দিয়েছে দুদেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের 4 দিনের চীন সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর বিরোধ ইতিহাসের একটি অংশ এবং জাতিসংঘের সনদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এর যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত বলে মনে করে চীন। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশ যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেয়। ইরানে আটক 10 ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। ভারতের নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, 2025 সালের জুলাই মাসে ইরানে আটক তেল ট্যাঙ্কারে ছিলেন এই নাবিকেরা। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর মুক্তি দেওয়া হয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর জাস্ক বন্দরের কাছে এমবি হারবার ফিনিক্স জাহাজটি জব্দ করার পর নাবিকদের আটক, গ্রেপ্তার ও কারারুদ্ধ করেছিল ইরান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে আছেন। নাবিকদের দ্রুততম সময়ে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিরেক্টরেট জাহাজটি আটক বা গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। জাহাজ ট্র্যাকিং সাইটগুলো জাহাজটিকে পালাউ পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার হিসেবে তালিকাভুক্ত করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি 3005 বার লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজার গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে। গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গাজার সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে বোমা হামলা এবং সরাসরি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা থেকে শুরু করে পুরো আবাসিক এলাকা ধ্বংস করা, বারবার গুলি চালানো এবং আবাসিক অঞ্চলে অনুপ্রবেশ। এসব হামলায় 910 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং 2747 জন আহত হয়েছেন। এছাড়াও এই সময় ইসরায়েলি বাহিনী 82 জনকে অপহরণ ও গ্রেপ্তার করেছে। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে 64%-এরও বেশি ত্রাণ এই অঞ্চলে প্রবেশ করতে পারেনি। এর মধ্যে রয়েছে খাদ্য, পানি, ঔষধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।